ফিরে এলাম বিরতির পর। আপনারাই আজকের বিষয় ডাক্তারির নামে ডাকাতি। ডাক্তাররা ওষুধ কোম্পানির থেকে উপঢৌকন নিয়ে তার বিনিময়ে অপ্রয়োজনীয় দামি ওষুধ লেখেন কিনা। আমাদের সঙ্গে অতিথিরা উপস্থিত রয়েছেন দুজন ডাক্তার, ডক্টর শক্তিজিৎ চক্রবর্তী আমার একদম বাঁ দিকে, একদম ডান দিকে ডক্টর প্রদীপ নেমানি, আর মাঝখানে রয়েছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠনের প্রতিনিধি অমিতাভ গুহ। অমিতাভ, বিরতিতে যাওয়ার আগে একজন দর্শক বলছেন আমাদের সকলেই পেশেন্ট হিসেবে আমাদের সকলেরই তাই অভিজ্ঞতা যে আপনারা মোটামোটা ব্যাগ দিয়ে সব ডাক্তারদের চেম্বারে যখন খুশি ঢুকে যান, আর পেশেন্ট বাইরে ঘন্টার পর ঘন্টা গালে হাত দিয়ে বসে থাকে। আসলে এই ব্যাপারটা আর একটু বলতে হয়। ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন কোম্পানিগুলো আমাদের বলে যেভাবে যেতে কি করতে হবে, এগুলো সব কোম্পানি থেকে ছকে দেয়া আছে। এমনও হয়েছে, ডক্টর নেমানির অভিজ্ঞতা আছে, আমি ওনাকে আমার চাকরি করার সময় আমি দেখা করতাম রিপ্রেজেন্টেটিভের ব্যাগ নিয়ে। সেখানে সমস্যা হচ্ছে যে একজন ডাক্তারকে গুরুত্বপূর্ণ, ওনার মতন গুরুত্বপূর্ণ ডাক্তারকে মাসে 4 বার দেখতে হবে। কেউ বলে যে সকালে দেখতে হবে, বিকেলে দেখতে হবে। এই সমস্ত জিনিসগুলো আপনার অভিজ্ঞতা ঠিক, এবং যিনি দর্শক প্রশ্ন করেছেন তার অভিজ্ঞতাও ঠিক। তাই পদক্ষেপকে নিতে হবে। কোম্পানিগুলো তো চাপ দিয়ে যাচ্ছে, আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা সময় নির্দিষ্ট করে দিয়েছি যে এই সময়ের মধ্যে আমরা যাব, এই সময়ের মধ্যে চিকিৎসকদের আমরা দেখা করব, এবং এই সময়ের মধ্যে আমার কাজ সেরে আসবো। কোম্পানিগুলো একটু এখনো ঘাবড়ে আছে যে আমাদের বিরুদ্ধে কিছু বলছে না, কিন্তু আমরা এই জিনিসটা সর্বভারতে প্রথম চালু করে দিয়েছি যে নির্দিষ্ট সময় ডাক্তারদের কাছে দেখতে যাবো। ওনাদের অভিজ্ঞতা হয়তো বলবেন যে সাম্প্রতিকভাবে কি দেখছেন আমাদের এই কাজকর্মের ঘন্টা নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যেটা আমাদের প্রতিবেদনে বললেন, সত্যি আপনাদের পিছনে রয়েছে বড় বড় বিশাল বহুজাতিক বা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলো, এবং তাদের ভারতীয় বটে, এবং তাদের মানে অর্থবলের কোনো সীমা নেই। আপনি তাদের হয়ে কুরিয়ারের কাজটা করছেন মাত্র, আপনারা আর কি ডাক্তারদের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনাদের প্রতি কি ধরনের নির্দেশ থাকে? ধরুন একজন ডাক্তার যদি বলেন যে আমাকে ব্যক্তিগতভাবে কিছু দিতে হবে না, কিন্তু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কে টাকা দেওয়া হোক কোনো কনফারেন্সের জন্য বা কোনো গবেষণার জন্য টাকা দেওয়া হোক, সেটা কি ওষুধ কোম্পানিগুলো করে আজকাল? সবচেয়ে বড় কথা, শেষের কথাটা বলি, গবেষণার জন্য তারা কোনোদিন টাকা দেয় না। তার কারণ হচ্ছে ভারতবর্ষে ওষুধ কোম্পানির যে হিসেব, 1.8% তাদের যা বিক্রির 1.8% তারা গবেষণার জন্য নিয়োজিত করেন, 35% নিয়োজিত করেন মার্কেটিং এর জন্য। গবেষণা যদি কিছু হয়, কি করে মার্কেটিং করে ডাক্তারকে প্রভাবিত করা যাবে তাতেই গবেষণা হচ্ছে। এবং এটা তো ঠিকই যে এক সময়তে এই ওনাদের বিভিন্ন যে সমস্ত প্রফেশনাল অর্গানাইজেশন আছে, জার্নাল রয়েছে, তাদের কনফারেন্স রয়েছে, এগুলোতে টাকা পয়সা দেওয়া হতো। এখন সমস্ত চিকিৎসক সমাজের একটা উপকার হয়, তাদের একটা কোনো, হ্যাঁ, একটা বৃহত্তর অংশের। এবং এখন যেটা বলা হচ্ছে যে আমরা পার্সোনালাইজড বেনিফিট দেবো। আপনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উনি ভাইস প্রেসিডেন্ট আইএমএ, আমি বলবো যে আমি আইএমএর জন্য টাকা দেবো না। কোম্পানি থেকে বলা হচ্ছে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ সাকসেসফুল সার্জন আমি আপনাকে টাকা দেবো, আপনার অ্যাসোসিয়েশনকে দেবো না। মানে এই যে পার্সোনালাইজড কেয়ার, এটাই জিনিসটাই হচ্ছে যে আরো ব্যাপকভাবে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হচ্ছে, কোম্পানিগুলো ব্যাপকভাবে করছে। এইখানে ডক্টর মানে আপনারা কি করেন, মানে কি করতে পারেন? ধরুন আপনি মনে করলেন আমি ওই ধরনের উপঢৌকন নেব না, আপনি কি করতে পারেন? না, যেখানে নেব না বলি সেখানে দেওয়ার ক্ষমতা তো কারো নেই। নেব যখন ভাবি তখন দেবে কি দেবে না সেটা হচ্ছে কথা। নেব না বলে তো কিছু এটা নেই। আর আমরা তো সবসময় বলি যে এই জিনিসটা যে ব্যক্তিগত যে বেনিফিটস গুলো নেওয়া হচ্ছে সেগুলোকে আমরা কন্ডেম করি, এটাকে আমরা পছন্দ করি না, আমরা এটাকে আনএথিক্যাল মনে করি। কিন্তু যারা নিচ্ছেন, যে ডাক্তাররা নিচ্ছেন এবং তার বিনিময়ে অপ্রয়োজনীয় ওষুধ নিচ্ছেন, সেখানে কি ব্যবস্থা নিতে পারেন? যদি আমাদের কাছে মানুষ অভিযোগ কোথায় করবে? অভিযোগ মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে করতে পারে, মেডিকেল কাউন্সিলের কাছে করতে পারে। সেটা যদি প্রমাণ হয়, একটা ডাক্তার রেজিস্ট্রেশন চলে যেতে পারে। অভিযোগের কোনো জায়গায় নিষ্পাদন করার ব্যবস্থা নেই তা কিন্তু নয়। আমাদের বিভিন্ন রকম ব্যবস্থা আছে, অ্যাসোসিয়েশনের কাছে যেতে পারে, আমরা রিকমেন্ড করে মেডিকেল কাউন্সিলের কাছে পাঠাতে পারি। মেডিকেল কাউন্সিলে একটা বডি আছে, তারা কিন্তু একটা এথিক্স কমিটি সেখানে ফেলে দিয়ে তার বিচার করতে পারে। বিচার করার পর যদি মনে করে যে এই ডাক্তার আনএথিক্যাল প্র্যাকটিস, বিকজ এথিক্স আর বাইন্ডিং, এটিকেটস মে নট বি বাইন্ডিং, কিন্তু এথিক্স আর বাইন্ডিং। যদি আনএথিক্যাল কাজ যদি করে থাকে তার কিন্তু তার জন্য রেজিস্ট্রেশন চলে যেতে পারে। রোগীদের বা রোগীর আত্মীয়দের সেক্ষেত্রে নির্দিষ্ট করে কাগজপত্র নিয়ে ভালো করে নিশ্চয়ই ডকুমেন্টেশন করতে হবে। যে কোনো জায়গায় আপনি অভিযোগ করতে গেলে আপনাকে তো সেটা প্রমাণ করতে হবে। যদি আপনি সেরকম যদি সতর্ক না থাকেন তাহলে আপনি প্রমাণ করবেন কি? এরকম কি ডক্টর চক্রবর্তী বা ভয়, মানে এরকম ঘটনা ঘটে যে অভিযোগ আসে এরকম সংগঠনের কাছে আপনাদের? না, সংগঠনের কাছে মানে রোগীরা অভিযোগ করছেন কিনা তাই তো না, সেরকম কোনো এখনো অ্যাক্সেস আমাদের সেটা ডেভেলপ করেনি। ঠিকই, তবে আমরা এখনো বলছি যেটা আপনি বলছেন যে এটা তো একটা শুধু আলোচনা নয়, এর একটা শেষ হওয়া দরকার। সেটা কিভাবে হতে পারে? কে শেষ করতে পারে? এখানে একটা কথা বলবো। হ্যাঁ, একটা কথা বলছি। উনি যেটা বলছেন যে অভিযোগ করা, বা ডক্টর নেমানি যেটা বললেন, অভিযোগ করতে গেলে প্রমাণ দরকার। তো এথিক্সের কথা বললেন, সেটার তো একটা প্রমাণ দরকার। তো
কিন্তু আমার দেশে কোনো প্রমাণের প্রয়োজন নেই, কেন কোনো আইন নেই। আমি যদি কোম্পানিগুলো যদি বলে, এবং ঘটনাও ঘটেছে, যখন প্রশ্ন করা হয়েছে কোম্পানিকে, আপনি অমুককে এইভাবে আপনি বিদেশে নিয়ে গেলেন কেন, আমার বন্ধু আমি নিয়ে গেছি। আমাদের দেশে কোনো আইন নেই যাতে এগুলোকে আটকানো যায়। যেমন ধরুন তার বিনিময়ে কোনো আর্থিক লাভ হয়েছে ডাক্তারের, সেক্ষেত্রেও কি আইন নেই? সেটা আপনি বুঝতে পারবেন কি করে? এটা তো দুর্নীতি। তো পরিষ্কার, কিন্তু আমার দেশে তো কোনো আইন নেই এ ব্যাপারে। আমি আমার বন্ধুকে নিয়ে গেছি, আমার বন্ধুকে আমি ফ্রিজ দিয়েছি, আমি বহুদিন ধরে কাজ করছি একটা বড় কোম্পানির, আমি বড় ম্যানেজার। সেটা নিশ্চয়ই শেষ পর্যন্ত সরকার কিছু করতে পারে, তাহলে গিফট ট্যাক্স জিনিসটা রয়েছে কেন? সেটা তো ট্যাক্সের দিক থেকে, গিফটটা পৌঁছানোটাই তো অন্যায়। তারপরে পৌঁছবার পরে ট্যাক্সের প্রশ্ন আসতে পারে, কিন্তু পৌঁছানোটাই তো অন্যায়, সেখানে কোনো আইন নেই। এটা কিভাবে বন্ধ হতে পারে শেষ পর্যন্ত? আমাদের খুব আমি বলছি, আমার মনে হয় না অমিতাভ বাবু যতটা হতাশ পিকচার তুলছেন ব্যাপারটা সেরকম। আমি এখনো বলছি যে এটা তো একটা টোটাল ইনভলভমেন্ট দরকার। আজকে আপনি দেখুন অনেক কিছু নিয়ে আন্দোলন হচ্ছে, আপনি এখানে একটা আলোচনা করছেন, কিন্তু আজকে আপনি বলুন তো কত জায়গায় আপনি লোককে দেখেছেন বা পলিটিক্যাল পার্টিকে দেখেছেন নামতে যে না এই আনএথিক্যাল প্র্যাকটিসটা বন্ধ করতে হবে। এই যে ওষুধের দাম নিয়ে বলা হচ্ছে দামি দামি ওষুধ, এটা তো ঘটনা যে ভালো ওষুধ আমার পেশেন্টকে প্রেসক্রাইব করা উচিত। আজকে পেটেন্ট আইন সংশোধন হয়ে গেল, আজকে একটা বাইরের দেশ থেকে ওষুধ আমার সঙ্গে সঙ্গে দেশে আসছে, কিন্তু আগে যেটা আমরা করতে পারতাম, আমার প্রসেস পেটেন্ট না থাকার জন্য আমার দেশের কোম্পানিগুলো কম দামে ওষুধ বার করতে পারতো। এখন 20 বছর একটা কোম্পানি সেই ওষুধের পেটেন্ট রেখে সে বেশি দামে ওষুধ বিক্রি করে যাবে। এই জায়গাগুলোর বিরুদ্ধে তো আমার কোনো কোনো লোককে সরব হতে হবে। এই সরব হওয়া এবং আইন করা, আমি যেমন বলছি এটা যেমন বলেন আনএথিক্যাল, আমি 1 মিনিট বলছি, আনএথিক্যাল ট্রেড প্র্যাকটিস কে নিল না নিল প্রমাণ করা, এটা আনএথিক্যাল ট্রেড প্র্যাকটিসে আটকানো যায়। আমি যেমন বলছি পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের কথা আমরা শুনেছি, চিন্তা ভাবনা করছেন, যেহেতু আমিও সার্ভিসে আছি, এবং সেইখানে কিন্তু আনএথিক্যাল ট্রেড প্র্যাকটিসের কথাটা এখন একটা আইনের মধ্যে সেটা বন্ধ করা যায়, এবং নানা সূত্র থেকে যেটা উঠে আসবে শেষ পর্যন্ত এটা একমাত্র সরকারই বন্ধ করতে পারে, কারণ এত অর্থবল সম্পন্ন চিকিৎসা প্রতিষ্ঠান এবং ওষুধ তৈরির কোম্পানি, তাদের সঙ্গে টক্কর দিতে একমাত্র সরকারই পারে, এবং সরকারকে জাগাতে পারেন আপনারাই একমাত্র, আপনারা, আমরা সাধারণ মানুষ। আমরা সেই চেষ্টায় যদি করে থাকি তাহলে শেষ পর্যন্ত হয়তো কখনো সুফল মিলতেও পারে। আপনারা আজকে এখানে শেষ করছি, আপনারা আমাদের ছেড়ে যাবেন না। এরপর রয়েছে দিনের বাছাই করা খবর নিয়ে আমাদের অনুষ্ঠান পেজ 1। আজ দেখুন মৌপিয়া নন্দীর সঙ্গে থাকুন 24 ঘন্টা।